স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে রোববার অধ্যাপক রবিদ আমিনকে নিয়োগ দেয় সরকার। সকালে নতুন ডিজি সহ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে বৈঠকে বসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বৈঠক চলাকালে বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালে আসেন বিএনপিপন্থী চিকিৎসকদের একটি দল। নতুন ডিজি ও এডিজির পদত্যাগের দাবি করেন তারা। এক পর্যায়ে হাসপাতালের কনফারেন্স রুমে প্রবেশ করে বাক বিতণ্ডায় জড়ান আন্দোলনকারীরা। এতে পণ্ড হয় স্বাস্থ্য উপদেষ্টার বৈঠক। পরে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতা আক্তার হোসেন সহ কয়েকজন যান সেখানে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন তারা। আন্দোলনকারীদের 4 প্রতিনিধির সঙ্গে বৈঠকের প্রস্তাব দেয়া হলেও থামেনি হট্টগোল। ড্যাব সদস্যদের বিক্ষোভের মুখে চরম হট্টগোলে বিব্রত হন স্বাস্থ্য উপদেষ্টা। তৈরি হয় নিরাপত্তা ঝুঁকি। এভাবেই চলে প্রায় 1 ঘন্টা। পরে ঘটনাস্থলে সেনা সদস্যরা আসলে হাসপাতাল ছাড়েন স্বাস্থ্য উপদেষ্টা ও অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ড্যাবের কয়েকজন নেতাকর্মীও তাদের সঙ্গে যান। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। স্থানীয় সময় রোববার তিনি তেল আবিবে পৌঁছান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র একটি সংশোধিত প্রস্তাব উপস্থাপন করার কয়েকদিন পর ব্লিংকেন এই সফরে গেলেন। প্রস্তাবটি নিয়ে গত সপ্তাহে কাতারের দোহায় আলোচনা শুরুর পর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ই একটি চুক্তি হওয়া নিয়ে আশাবাদ প্রকাশ করেছে। যুদ্ধবিরতি নিয়ে দোহায় চলা ওই বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। মধ্যস্থতাকারীরা আবারও বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন বলে জানা গেছে। তবে হামাস জানিয়েছে চুক্তির বিষয়ে অগ্রগতির ব্যাপারে তারা আশাবাদী নয়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে এটি ব্লিংকেনের 9ম সফর। সফরে আজ সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ ইসরায়েলি নেতাদের সঙ্গে দেখা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপর ব্লিংকেনের মিশরে যাওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে মহাসড়ক নির্মাণ, বালিশ কিংবা হাতুড়ি কেনাকাটা ও অবকাঠামোতে অতিরিক্ত ব্যয়ের তথ্য উঠে এসেছে নিয়মিত। কিন্তু বছরের পর বছর বন্ধ হয়নি অনিয়ম, বরং জনগণের করের টাকায় অপচয়, দুর্নীতি বাড়িয়েছে খরচের বোঝা, বেড়েছে বিদেশি ঋণও। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা, যার 1 লাখ কোটি ঋণ। নতুন সরকারের পরিকল্পনা উপদেষ্টা মন্ত্রণালয়ে তার প্রথম বৈঠকে কর্মকর্তাদের তাগিদ দেন প্রকল্পের যথাযথ মূল্যায়নে। তিনি জানান, বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়াতে পাইপলাইনে থাকা দাতা সংস্থার ঋণ ছাড়ে গুরুত্ব দিতে হবে। বড় বড় প্রকল্পগুলো, এগুলোতে যে নকশা, ব্যয়, সময়সীমা, এগুলো তো একটা প্রচণ্ড ধরনের অনিয়ম আছে। এই অনিয়ম কিছুটা আমাদের অদক্ষতার জন্য, আর কিছুটা হলো ঠিকাদারদের এবং তার যোগসাজশে সরকারের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে বড় ধরনের সংস্কারের তাগিদ দেন উপদেষ্টা। বলা হয়, কার্যকর নীতি গ্রহণে সঠিক তথ্যের বিকল্প নেই। অর্থনীতিকে স্থিতিশীল করতে হলে জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য অনেক ব্যয় করার থেকে বরং যেটুকু ব্যয় করা হয় সেটুকু সাশ্রয় করে তাতে এমন প্রকল্প বাস্তবায়ন করা বা এমন কৌশল গ্রহণ করা যাতে অতি শীঘ্র কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা। উপদেষ্টা বলেন, উন্নয়নকে টেকসই করতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে বাড়তি গুরুত্ব দেবে অন্তর্বর্তী সরকার। একযোগে কাজ করার মতো একটা টিম আছে আমাদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাতের ক্ষতগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন যেসব ব্যাংকে এতদিন অনৈতিক সুবিধা দিয়ে রক্ষা করা হচ্ছিল, এখন সেসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এবার এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়ে পাচারের অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতের জন্য সুফল বয়ে আনবে। ব্যাংকগুলো থেকে যেন আর টাকা না বেরোতে পারে, আপাতত ইমিডিয়েটলি এটাকে ফ্রিজ করা। এখন ব্যাংক চাইলে কি পরিমাণ ঋণ দিতে পারবে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে প্রপার ক্রাইটেরিয়া, যেটা কারণ যেসব ব্যাংকের অলরেডি এক্সেসিভ ঋণ দেওয়া হয়েছে বা উল্টাপাল্টা ঋণ অনেক হয়ে গিয়েছে, সেখানে অনেক বেশি কনসাস থাকতে হবে। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলো এখন চরম আর্থিক সংকটে রয়েছে। এসব ব্যাংক দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সিআরআর ও এসএলআর বজায় রাখতে হিমশিম খাচ্ছে। তাদের চলতি হিসেবেও বড় ধরনের ঘাটতি রয়েছে। ব্যাংক খাতে যে সুশাসনের বড় রকমের অভাব রয়েছে, তো সেটা সত্যি, এবং এই সুশাসনের অভাবের কারণে এবং মূলত এই যে পরিচালনা পর্ষদের যে সমস্যাগুলো এবং তারা যে আসলে ব্যাংকগুলোকে দুর্বল হতে সহায়তা করেছেন, সেটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই পরিচালনা পর্ষদ পুনর্গঠনটা খুবই প্রয়োজন এবং এটা যত তাড়াতাড়ি করা যায় সেটা ভালো। এর আগে এস আলম পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব তলব করে এনবিআর। তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2011 সালের 30 জুন তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে পরবর্তী দুটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ছিল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত। এ কারণে পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জনের করা একটি রিটের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার যে বিধানটা, ওটা সংসদ চাইলে ওটা করতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু যেটা বলা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সাবেক প্রধানমন্ত্রী বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। রিটের প্রাথমিক শুনানিতে আইনজীবীরা বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের বিভিন্ন ধারা ও মূল কাঠামোর পরিপন্থী। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান করা হয়েছে। হাতের ক দিয়ে তারা এমনভাবে করতে চেয়েছেন যে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে পারতেছেন, কিন্তু অন্য কোনোভাবে কেউ যাতে না আসতে পারে। তত্ত্বাবধায়ক বলেন, নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য বলেন, সেটা যাতে না আসতে পারে, সেটা একটা ছিল। বিচার বিভাগের কন্ট্রোল করার জন্য অনেকগুলো উপাদান ছোট ছোট করে দিয়ে দেওয়া ছিল। ওনারা এটা বলছেন, আমি এটা এক্সামিন করে দেখি তারপরে বলব। আইনজীবীরা বলছেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করে দিয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে গণতন্ত্র ও বিচার ব্যবস্থাকে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।